হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা ছোট ভিডিও করছি ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে, কারণ একটা ছোট্ট ভিডিও, ওদের প্রাঙ্ক ভিডিও আমার সামনে চলে এলো। সবসময় ওদের ভিডিও আমার দেখা হয় না, কিন্তু কিছু কিছু ভিডিও টাইটেলের মানে টাইটেল ফলো করি, সেটা দেখলে সেই ভিডিওর মধ্যে ঢুকি। যেমনভাবে সেই কলকাতার ভিডিওটা দেখেছিলাম, সেরকমভাবে এই প্র্যাঙ্ক ভিডিওটাও দেখলাম। কি দেখলাম না, মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দেবে বলে, যদিও পাঠাবে না, কিন্তু পাঠাবার নাম করে একটা মিথ্যে সিচুয়েশন ক্রিয়েট করে মেয়েটাকে বলছে, এবং মেয়েটা সেটা সত্যি মনে করে কান্নাকাটি করছে, যাবে না করে। এই ছিল প্র্যাঙ্ক ভিডিওর জিস্ট, প্র্যাঙ্ক ভিডিওর বক্তব্য, ঠিক আছে? তো এটা আমিও দেখেছি, ঠিক আছে? এবং সেখানে মেয়েটার কান্না দেখেছি, তারপর বাবা মার হাঁটা চলা, কথাবার্তা, বিশেষ করে স্যান্ডি বারবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, সামনে থাকতে পারছে না, মানে তার ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে মেয়ে কাঁদছে বলে, সেটা বোঝা যাচ্ছে, চাপা কষ্ট। আর মা তো সামনেই ছিল, সে নিজেকে কন্ট্রোল করছে, বুঝতে পারছি প্রতিটা মা বাবার যেরকম সিচুয়েশন হওয়া উচিত সেটাই হয়েছে। কিন্তু বাচ্চাটা যেটা করছিল সেটা ন্যাচারাল, কারণ প্রত্যেকটা বাচ্চাই এটা করবে, কাঁদবে, কারণ তারা খুব ভালো করেই জানে মা নরম হলেও বাবা কোনো সময় নরম হতে পারে না। অর্থাৎ বাবা যদি কোনো কিছু একটা ভেবে নেয় শাস্তি স্বরূপ, তো সেটা তারা করবেই। সেই জন্যই মার কাছেই বারবার বলা, জিজ্ঞাসা করা, এবং সেখান থেকেই এই কান্নাকাটি শুরু হয়েছে। অর্থাৎ তারা পাঠাবে না, কিন্তু তারা বোঝাতে চাইছে যেহেতু মেয়েটা পড়াশুনো করছে না, সেই জন্য তারা ডিসাইড করেছে যে এবার হোস্টেলে পাঠিয়ে দেবে, যেখানে থাকলে শুধু পড়াশুনো ছাড়া আর কোনো দিকে মন যাবে না, অর্থাৎ পড়াশুনো করলে মেয়েটার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আচ্ছা, প্রথমে বলে নিই, আমি কিন্তু এই তোমার কী বলে বোর্ডিংয়ে যাওয়া, যেটা হোস্টেলে যাওয়া, এর সপক্ষে। আমি আগে বলে নিই আমার মতটা। আর তাহলে এখানেই প্রশ্ন আসে, তাহলে কেন নিজের মেয়েকে বোর্ডিংয়ে পাঠাওনি? হ্যাঁ, পাঠাইনি। ওই যে আমি সপক্ষে হলেও বাড়ির লোক তো সবার একটা ডিসিশন থাকে, বিশেষ করে মেয়ের বাবা। তো সেখানে তার আপত্তি, আমার মা আছে, তার আপত্তি, তো সেই আপত্তিগুলো থেকে আমার সেটা করা হয়নি। হ্যাঁ, এটা যদি আমার ছেলে হতো, আমি বিশ্বাস করো তোমাদের বলছি, আমি কারোর কথা শুনতাম না, আমি কিন্তু ডাইরেক্ট বোর্ডিংয়ে পাঠাতাম। এবং আমার খুব ইচ্ছা ছিল, যদি আমার ছেলে হয়, ছেলে হওয়ার ইচ্ছা আমার ছিল না, যদি হয়, কারণ হতেও তো পারে, বলা যায় না তো আমি মেয়ে চাইছি বলে মেয়ে হবে। তো সেক্ষেত্রে আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনটাই প্রথম থেকে ইচ্ছা ছিল। আবার ইচ্ছা থাকলেই উপায় হবে এমন কথা নেই, চান্স পেতে হয়। জানো নিশ্চয়ই যারা দিয়েছো মিশনে, বা মিশনে যাদের ছেলে পড়ে, এই বরানগর মিশন ধরো, রামকৃষ্ণ মিশন ধরো, খড়দা মিশন ধরো, প্রত্যেকেই জানো যে মিশনে পড়াতে গেলে কতটা বাবা মাকে স্যাক্রিফাইস করতে হয় শুধু ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করে। তো সেই জায়গা থেকে আমি সেটা করতাম নিজের স্বার্থেই করতাম, কারণ ছেলে মানুষ করা আমার কাছে মনে হয়েছে আরও বেশি মনোসংযোগের ব্যাপার। কারণ ছেলেদের একটা মানে আমি মনে করেছি, এটা সবার মনের মধ্যে হবে এমন নয়, যে অনেক বেশি অনুশাসনের মধ্য দিয়ে বড় করলে ভালো হয়। এবার এটা আমার মতামত, সবার সঙ্গে আমি বলছি না আমার মতো সবাই হোক, কিন্তু আমার যেহেতু বিয়ে হয়েছিল আমি দিতে পারিনি। আর আমি মনে করেছিলাম যে থাকুক, আমার কাছেই থাকুক, আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু ওই যে বলে না, মারা যেটা চায় তাই হয়। তো শেষমেশ আমার মেয়েকেও তার কেরিয়ারের 4টে বছর হোস্টেলে কাটাতে হয়েছে। দেখো, এটা কিন্তু আমরা পাঠাতে চাইনি, কিন্তু এটা ওর ভাগ্য, ও চলে গেছে, মানে ওখানে থেকেই ওকে পড়তে হবে, কিছু করার নেই। তো সেই জন্য সে 5টা বছর ওখানেই কাটাবে, 4টে বছর কাটিয়েছে, 4টে বছর ওখানেই কাটিয়েছে। পেরেছে, বড় হয়েও পেরেছে, কোনো ক্ষতি হয়নি। আর অ্যাডজাস্ট করে নিয়েছে, বড় হয়ে আরও বেশি মনে হয় এটা সুবিধা হয়েছে, যে সে বুঝেছে যে তার সেখানে থাকতে হবে। তো এটাই কথা, যদি ছেলে মেয়ের ভালো হয় অমুক জায়গায় থেকে, তো সেটা করা উচিত। বাড়িতে থেকে যদি বুঝি আমি আমার মেয়েকে ঠিক রাখতে পারছি না, অর্থাৎ আমি ব্যস্ত, আমার হাজব্যান্ড ব্যস্ত, আমার বাড়িতে এমন কোনো লোক নেই যে আমার মেয়েকে সুন্দর করে ডিসিপ্লিন ওয়েতে রাখতে পারে, তাকে পড়াশুনো করাতে পারে, তাকে ম্যানারিজম শেখাতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ডিসিশনটাই ঠিক, যে আমি কোনো কনভেন্টে রেখে তাকে পড়াই। এটাই তার ভালো হবে, আমাদেরও ভালো হবে। অর্থাৎ আমরা নিশ্চিন্ত হতে পারবো যে মেয়েটার ভালো হচ্ছে। এবার আমরা মনোযোগ দিয়ে আমাদের যে উদ্যম বা উদ্দেশ্য, যে টাকা রোজগার করা, এবং সেটা পড়াশোনার জন্যই করা, মেয়ের ভবিষ্যতের জন্যই করা, নিজেদের ভালো থাকার জন্য করা। তো সেই জন্য আমরা রোজগার করবো, ব্যাংক ব্যালেন্স বাড়াবো, এবং একটা সময় আমার রোজগারও চলতে থাকবে, বাড়তে থাকবে, আর মেয়েও বড় হতে থাকবে ঠিক তার ওয়েতে। কিন্তু এখানে প্রবলেমটা ক্রিয়েট কীভাবে হয়েছে, যে হোস্টেল জিনিসটা শুনলেই বাচ্চাদের মনে একটা ভয় আসে, ভীতি আসে। তো সেখান থেকেই সেই ভয় ভীতি এসছে, এবং এটাকে ভয় দেখানোর জন্যই ওরা করেছে, এমন নয় যে ওরা ডিসাইড করেছে। এটা যদি ডিসাইড করতো, তাহলে বাচ্চাটাকে ছোট থেকে, বা যখন তারা দেবে বলে ভাবতো, বোঝাতো যে তুমি হোস্টেলে গেলে তোমার ভালো, সেখানে পড়াশুনো হয়, সেখানে ম্যাডামরা আছে, আদার্স অনেক তোমার মতো ছোটো ছোটো ছেলেমেয়েরাও থাকবে, তাদের তোমরা বন্ধু হিসেবে থাকবে, পাশে পাবে, তারাও যেভাবে চলছে তুমিও চলবে। অর্থাৎ আমার মেয়ে তো বলে হোস্টেলে থাকা মানে অনেক বেশি স্বাধীনতা, এই বাবা মার চোখের দৃষ্টির সামনে থাকতে হচ্ছে না, নিজের মতো নিজে থাকতে পারছি, নিজের মতো নিজে পড়তে পারছি। হোস্টেল লাইফটাই মানে যারা এনজয় করেছে তারা বলবে দারুণ, এবার যারা থাকেনি তারা বলবে ফালতু, মানে বোরিং। তো সেইটাই, ওরা যদি মনে করতো মেয়েকে হোস্টেলে দেবে, তাহলে কিন্তু তারা হোস্টেলে দেওয়ার আগে সেইগুলোকে নিয়ে মেয়ের সঙ্গে আলোচনা করতো। এটাই করতে হয় বাচ্চাদের সঙ্গে, এবং বাচ্চাটাকে সেইভাবে বোঝাতো যে এখানে তুই কিভাবে আছিস, হোস্টেলে আরও বেটার থাকবে। অর্থাৎ
হোস্টেল লাইফের ভালো ভালো জিনিসটাকে বাচ্চাটার মনে স্থান দিত, সেটা তো ওরা করেনি। কাজে এখান থেকেই তো পরিষ্কার এরা জীবনেও হোস্টেলে দেবে না। তোমরা লিখে নাও, এই ম্যান্ডি এবং স্যান্ডি জীবনেও হোস্টেলে দেবে না। আজকে যেটাকে নিয়ে ওরা কন্টেন্ট করছে, কন্ট্রোভার্সি ছুটছে, ঠিক সেটাকে দেখেই আমি বলছি এটা ফর কন্টেন্ট ওরা করেছে। ওরা যেরকম ওদের ছেলে মেয়ে ওদের সঙ্গেই থাকবে এবং ওদের মতো ওদের দেখেই বড় হবে। আজকে এই কন্ট্রোভার্সি এই প্রাঙ্ক ভিডিওর পর একটা লাইভ এসেছে, তোমরা দেখেছো স্যান্ডি, সেখানে স্যান্ডি বলছে আমি আমার বাবাকে দেখে বড় হয়েছি, আমার বাবা পুজো করতো, আমি তাই দেখে বড় করেছি, পুজো করতে শিখেছি, কিন্তু পরে একটা বিশেষ কারণে পুজো আর করিনি, নিজের মতো নিজে চলেছি। সেটা তো বড় হয়ে চেঞ্জ হয়েছে। অর্থাৎ বাচ্চারা ছোটবেলা থেকে তার বাবা বা মাকে যা করতে দেখবে তাই করতে শিখবে বা তাই করার চেষ্টা করবে। এক্স্যাক্টলি, এটা তো অলক্ষ্যে স্যান্ডি বলেই দিল তাদের বাচ্চা অর্থাৎ তাদের মেয়ে তাদের সঙ্গেই থাকবে। এবং সে যখন কিছুদিন তার বাবার সঙ্গে ছিল না, স্যান্ডির রীতিমতো বুকে চাপা কষ্ট নিয়ে ভুগেছে, অর্থাৎ বাচ্চাকে ছেড়ে সে তার থাকতে কষ্ট হয়েছে। তো সেখান থেকে তো সে আরও ক্লিয়ার করে দিল সে তার মেয়েকে ছাড়া কোনো সময়ই থাকবে না, এবার মাও থাকবে না, এটাও ক্লিয়ার করে দিয়েছে। ঠিক আছে, তার থেকেই তো বলছি এরা আরও ক্লিয়ার করে দিল যে আমার মেয়ে লেখাপড়া যা হওয়ার হবে, বাদ বাকি আমাদের দেখে যেভাবে মেয়ে বড় হচ্ছে ঠিক সেরমভাবে মেয়ে যদি মনে করে ব্লগার হবে তো হবে, এরপর মেয়ে ব্লগার না হওয়ার ইচ্ছা হলে মেয়ের যেটা মনে হবে সেটাই হবে। এটাই তো নর্মাল এবং ন্যাচারাল। এটা দেখো, বাবা মা ঠিক করবে তার সন্তান কি করবে বা কিভাবে বড় হবে, এটা তো পরিষ্কার। এখানে আমরা থার্ড পার্টি হয়ে কখনোই সেই কথাগুলো তাদের উপর চাপিয়ে দিতে পারি না। আর ব্লগিং বা কাজকর্ম যেটা ওরা দুজনে করছে সেটা কোনোদিনই ওরা ছাড়বে না, কারণ এটা ওদের রোজগারের একমাত্র মাধ্যম, যেখান থেকে ওরা ওদের ফুটানি করছে, ওদের দিন যাপন করছে, ওদের মেয়ের লেখাপড়া পেছনে খরচ করছে, বা ওদের ব্যাংক ব্যালেন্স তৈরি করছে, আয় সারাম করছে, সব বেড়ানো ঘোরা সব করছে। সেই মাধ্যমটা চালু মাধ্যমটাকে কেউ ত্যাগ করে? সেই ত্যাগ করার কথা নিয়ে একটা স্যান্ডি ভিডিও লাইভ করতে বসেছে যে হয় আমি কাজ করবো নয় ও কাজ করবে বলে একটা কি বলবো কন্ট্রোভার্সিয়াল লাইভ সামনে নিয়ে চলে আসবে। এটা তো একটা দেখুনদারি লাইভ, পরিষ্কার বোঝা গেল, কারণ সেই যে ম্যান্ডি রীতিমতো হাসি চেপে বসে রয়েছে। সম্ভবত ওটাও প্রাঙ্ক ছিল, দেখো কি ওই লাইভটাও একটা প্রাঙ্ক ভিডিও ছিল। আমরা এটা দেখিয়েছি, এবার তোমরা আমাদের এটা নিয়ে বলছো, দেন আমরা এটার আবার উত্তর দিতে এসেছি। অর্থাৎ আমরা এখন আলোচনার বিষয়বস্তু হতে চাইছি, অর্থাৎ আমরা এখন ট্রেন্ডিংয়ে আসতে চাইছি, তোমরা আমাদের নিয়ে কথা বলো। আর ট্রেন্ডিংয়ে আসতে গেলে সবসময় যে পরকীয়াকে নিয়ে আসতে হবে তা তো নয়। আমাদের যে কন্টেন্ট আছে অর্থাৎ প্রপ আছে অর্থাৎ আমাদের সন্তান, ঠিক আছে, তো তাকে নিয়েও তো আমরা করতে পারি। দেখো একটা কথা বোঝো, যাদের যা ফ্যামিলি মেম্বার তারা সবাইকেই আনবে, নিজের পোষ্যকে কেউ ছাড়ে না, তো সন্তানকে কেন ছাড়বে? কিন্তু আমরা বলি এটা 10 বছর হোক, তারপর যদি হয় ফার বেটার, কিন্তু এরা তো ওই বয়সটা অবধি ওয়েট করবে, তো ইনকাম কমে যাবে, তাই না? দেখো ভাই, সোজা একটা কথা বুঝে নাও, 4-5 বছর যদি ব্লগিং বা ভিডিওয় থাকা যায়, তারপরে কিন্তু আস্তে আস্তে একটা বোরিংনেস আসে এবং সঙ্গে ব্লগারদের বয়সও বাড়ে। অর্থাৎ আগে যেটা তাদের ভালো লাগতো এখন সেটা ভালো নাও লাগতে পারে। তখন কি হবে? টপিক চেঞ্জ হবে, কন্টেন্ট চেঞ্জ হবে। তো সেভাবেই তো এরাও এদের কন্টেন্ট এইভাবেই চেঞ্জ করছে। দেখো, পুরনো কথা কিন্তু কোনো সময় বলে না, পুরনো কথা টেনে এনেই বলতে হয়। তার মাঝে শুধু এটা হয়ে যায় আমি এটা পছন্দ করছি না, আমি এটা এখন করবো, আমি সেটা এখন করবো। যখন এই পরকীয়ার ঝামেলাটা হয়েছিল ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে, তখন ওই একই জিনিস স্যান্ডি করেছিল, ক্যামেরার সামনে ম্যান্ডিকে নিয়ে বসে বললো আমি এটা মনে করছি, আমি এটা করবো, তুমি কি করবে বল। এই একই তোমার ম্যানারিজম একইভাবে আসছে, অর্থাৎ সবটাই কিন্তু এরা বলে কয়ে করছে, ঠিক আছে। তবে কিছু কিছু কথা তো ক্লিয়ার করে দিয়েছে, যেমন ম্যান্ডিও ক্লিয়ার করে দিয়েছে যে আমরা কাদের কথা শুনে চলবো, আমাদের সংসার তারা চালায়, অর্থাৎ ভিউয়ার্সদের কথায় কি আমাদের সংসার চলে না, ভিউয়ার্সের কথাই চলে না, ভিউয়ার্সদের ভিউজে চলে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যে যা কিছু তুমি ওখানে বসে যে ভিডিওটা করছো সেটাও করছো এই ভিউয়ার্সের দয়াই তো সেই দয়ার কারণেই তোমার ভিউয়ার্সদের দুটো কথা হজম করতেই হবে। তো সেই হজম করার জন্য এই লাইভ করে এসে ভিউয়ার্সদের আবার উস্কানিমূলক ভিডিও করতে হচ্ছে, তাই না? তো এটা তো আমার যতদূর মনে হচ্ছে এই যে ভিডিওটা হলো, এটা কেউ করেছে, আবার কেউ তো ওদের পোক করার জন্য করেছে, এবার তাদের পোকিংয়ের উত্তর দেওয়ার জন্য এরা এসেছে। এবার যে অ্যাকচুয়ালি বরবেচনি যতটা উৎকণ্ঠিত হয়ে বাচ্চার জন্য তার শারীরিক অসুস্থতার কথা, মানসিক অসুস্থতার কথা মনে করে ভিডিও করে ওদের উপর রাগান্বিত হয়ে যে ভিডিওটা করলো, তার উত্তর দিতে যে স্যান্ডি চলে এলো একটা লাইভ মারফত, তো এটা এদের প্ল্যানিং প্লটিং নয় তো? অর্থাৎ এই প্র্যাঙ্ক ভিডিও হলো, বা প্র্যাঙ্ক ভিডিও করার আগেই হয়তো বলেছে এরকম প্র্যাঙ্ক করবো, তখন ওকে বলেছে যে আমরা এরকম প্র্যাঙ্ক করছি, এরকম কিন্তু আগে ম্যান্ডি করেছে, তার জন্যই আমি বলছি তুমি কিন্তু আমাদের বকাবকি করে এরকম একটা ভিডিও করো, কারণ বরবেচনি কিন্তু বলেছে ম্যান্ডির সঙ্গে রীতিমতো ফোন আলাপ হয়। এবার যেই বরবেচনি এটাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছে, অমনি স্যান্ডি বসে পড়েছে লাইভ করতে। দেখো কিরকম চেন সিস্টেম, একটা চেন মার্কেটিং চলছে, বসে পড়েছে। এবার সেখান থেকে শুরু হয়ে গেছে আবার আলাদা কন্ট্রোভার্সি। তো এই গল্পটাকেও খাবে না। আমার যারা দর্শক আছো আমি বলছি এটা পুরোটাই ওদের প্ল্যানিং প্লটিং, অর্থাৎ এটা ওদের একটা কনস্পিরেসি যে এইভাবে আমরা কন্টেন্টটাকে ছড়িয়ে দেবো। অর্থাৎ একা বরবেচনি কন্টেন্ট নিয়ে চলে যাবে, ওদিকে কিমা ট্রেন্ডিং হয়ে দাঁড়াবে, তাহলে আমরা কি ঘাস খেতে এসেছি? ম্যান্ডি আর স্যান্ডি এটাই বলবে, বিশেষ করে ম্যান্ডি। কাজে স্যান্ডি তো ম্যান্ডির কথায় চলে, যতই এসে নিজের পুরুষকার দেখাক না কেন,
স্যান্ডি ম্যান্ডির কথা ছাড়া এক মুহূর্ত এদিক থেকে ওদিক হয় না, বুঝতেই পারছো। রোজগেরে গিন্নি বলে কথা, তো সেখানে তো শুনতে হবে। এখন স্যান্ডিও আবার এখন রোজগেরে কর্তা, কাজেই সেক্ষেত্রে দুজনের রোজগারই যখন ম্যাটার করছে, তো সেখানে তো এই ধরনের প্র্যাঙ্ক হতেই পারে, কনস্পিরেসি হতেই পারে, প্ল্যানিং প্লটিং হতেই পারে। আর কন্ট্রোভার্সি আমাদের ইচ্ছা আমরা করবো কি করবো না, এটা তোমার ক্রিয়েটেড কন্ট্রোভার্সি আমার যতদূর মনে হচ্ছে। আর যারা আমরা ন্যাচারাল ওয়েতে কন্ট্রোভার্সি করি, তাদের কন্ট্রোভার্সি নিয়ে স্যান্ডি বলতে আসবে, আমার মনে হয় না সেটা সম্ভব। শুধুমাত্র এটা বরবেচনির কারণেই করেছে, কারণ এদের ভিতরের এটা একটা গল্প, এটা পুরোটাই ভিতরের গল্প, যেটা কিনা আগেও চলেছে, এখনও চলছে। কারণ এদের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে, হয়তো দুদিন পর ফারিয়াও এর মধ্যে ঢুকে পড়বে। অর্থাৎ এরা একটা গ্রুপ, দল, এরা মিলিত প্রয়াসে কন্ট্রোভার্সি ছড়ায়, আমি এটাই বলবো। আর সব থেকে আরেকটা কথা যেটা নিয়ে অনেকেই বলছে, এই একটা ছোট বাচ্চা মেয়েকে কেন হোস্টেলে দেবে, এটা খুবই একটা প্যাথেটিক জিনিস, এটা মানে পাষাণ হৃদয় বাবা মা, এটা একদমই ঠিক হয়নি, করা উচিত হয়নি, এরকম কেউ করে নাকি। তো আমি বলবো অনেকেই করে, প্রচুর বাচ্চা হোস্টেলে আছে, এবং যারা সার্ভিস ম্যান ওম্যান থাকে, স্বামী স্ত্রী থাকে, তারা ম্যাক্সিমাম এটা করে নিজের সন্তানের ভালোর জন্য করে, তাই না? আর ছোটো ছোটো ফ্যামিলিতে এটা সবসময়ই হয়। এখন তো আর কেউ আমরা মানে বড় ফ্যামিলিতে থাকি না, তো একান্নবর্তী ফ্যামিলি কোথায়, হাতে গোনা, পাওয়াই যায় না। তো সেক্ষেত্রে এই ধরনের স্টেপ বাবা মাকে নিতেই হয়। আর বাচ্চারা এইভাবে ছোটোবেলা থেকেই বড় হয়, তারা তাদের মধ্যে সেই মানসিকতা নিয়েই বড় হয়। আরে কাঁদবে দুদিন, এটা স্বাভাবিক, বাবা মাকে না দেখতে পেলে বাচ্চা কাঁদবে, কিন্তু 2-4 দিন যেতে আস্তে আস্তে চলতে গেলে যখন ওইখানে হ্যাবিচুয়েট হয়ে যাবে, এই কান্নাকাটি আর থাকে না, এটাই স্বাভাবিক। আমার এত বড় মেয়েটা হোস্টেলে গিয়ে প্রথম দিন তো কেঁদেই ভাসিয়েছিল, না হোস্টেলে থাকার জন্য নয়, বা হোস্টেল থেকে চলে আসার জন্য নয়, মা তুমি আমার সঙ্গে হোস্টেলে থেকে যাও, এটার জন্য। এটা হাস্যকর না? ও হোস্টেলে থাকবে, আমি ওর সঙ্গে হোস্টেলে থাকবো। আর তখন আমার সান্ত্বনা বাক্য হিসেবে এটা বলতে হয়েছিল, এখন আমি বাড়ি যাই, 1 মাস পর এসে এখানে আমি বাড়ি ভাড়া করে থাকবো। বিশ্বাস করো, আমি ঠিক এই কথাটা তাকে বলেছিলাম। আর 1 মাস পর আমার মেয়ে আমাকেই বলেছিল, আমি বেশ ভালো আছি, তোমাকে এসে আর এখানে কষ্ট করে থাকতে হবে না, তুমি বাবাকে দেখো, বাবার দেখাশোনা করো, বাবার তো সুগার, বাবাকে তো তুমি একা ফেলে আসতে পারবে না। বিশ্বাস করো, এই কথাটাই আমি শুনেছিলাম। তাহলে এটাই তো, ওই একটু কান্নাকাটি দেখলে ভয় পেলে বা দুঃখ পেলে চলবে না। বাচ্চাদের ভালো বা বাচ্চাদের ভবিষ্যতে কিন্তু আমাদের একমাত্র কাম্য, সেটা যেভাবে ভালো হয়। যদি আমার কাজ ছেড়ে তাকে দেখাশোনা করলে ভালো হয়, সেটা আমি করেছিলাম। আর যদি তাকে আমার কাজ করাটা বেশি প্রায়োরিটি পায়, অর্থাৎ অর্থ উপার্জনটাও তো দরকার, তো সেক্ষেত্রে তোমার একজনের উপার্জনই সংসার চালাতে হবে, আর আরেকজনকে বাড়িতে থেকে বাচ্চাকে দেখতে হবে, এটা একটা উপায়। অথবা বাচ্চাটাকে দুজনেই কাজ করলে ভাই হোস্টেলে পাঠাও, যদি দেখাশোনার ভালো লোক না থাকে, ঠিক আছে? তো এই তো দুটো উপায়, বাচ্চাদের ভালো আগে প্রায়োরিটি পায়, বাদ বাকি অন্য জিনিসগুলো পরে। আমরা তো সবসময় চাইবো বাচ্চাকে কাছে রাখি, আদর করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তো চাইবো যে সে যেন নিজের পায়ে নিজে দাঁড়ায়, নিজে যেন সক্ষম হয় রোজগার করতে, তাই না? না হলে একটা সময় সেই কিন্তু আমাদের দুষবে যে তুমি আমাদের জন্য কী করেছো, আমাকে সঠিকভাবে মানুষই করতে পারো। আজকালকার বাচ্চারা কিন্তু এটা বলবে, এটা কিন্তু তোমরা মানো ইয়া না মানো, ঠিক আছে? তো এইটুকু রাখি, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। অনেক কিছু নাটক, মানে কি বলবো, ড্রামাবাজি দেখতে পাচ্ছি, যেটাকে নিয়ে বলতে গিয়ে হাসিই পায়, এর বেশি কিছু আর মনে হয় না। তবু বলতে হয়, কাজের মধ্যে কন্টেন্ট এসে পড়ে, তো সেই কন্টেন্ট নিয়ে তো নাড়াচাড়া করতেই হয়। বাদবাকিটা তোমরা বুঝে নিও, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।